2 নভেম্বর 1917 ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর ইহুদি সম্প্রদায়ের নেতা লিওনেল ওয়াল্টার রথচাইল্ডকে সম্বোধন করে একটি চিঠি লিখেন। ছোট্ট চিঠিটি মাত্র 67 শব্দের। আকারে ছোট হলেও এই চিঠির বিষয়বস্তু একটি দেশের মানুষের অধিকার ও ভবিষ্যৎ কেড়ে নিয়েছিল। এতে বলা হয়েছিল ফিলিস্তিনে ইহুদি জনগোষ্ঠীর জন্য একটি জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠা ও রাষ্ট্র প্রতিষ্ঠায় সহযোগিতা করতে ব্রিটিশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আজ থেকে 78 বছর পূর্বেও বিশ্বমানচিত্রে ইসরায়েল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না। জর্ডান নদের পশ্চিম তীরে অবস্থিত অঞ্চলটিকে ফিলিস্তিন হিসেবে চিহ্নিত করা হতো। প্রশ্ন হলো, এত স্বল্প সময়ে কি করে ইসরায়েল পুরো পৃথিবীর সামনে একটি স্বাধীন দেশের নাগরিকদের উচ্ছেদ করে অবৈধ একটি রাষ্ট্র গঠন করল? ইহুদি লেখক থিওডর হার্জেলের লিখিত বই দি জেউইশ স্টেটের রোডম্যাপ কিভাবে বাস্তবায়ন করা হয়েছিল? ঐতিহাসিক বেলফোর চুক্তির পেছনের ষড়যন্ত্রটাই বা কী ছিল? 19বিংশ শতাব্দীতে গড়ে ওঠা কিছু বিচ্ছিন্ন মতবাদ কী করে এই অবৈধ দখলদারিত্বের বৈধতার পথ উন্মুক্ত করেছিল? এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। 1896 সালের 14 ফেব্রুয়ারি অস্ট্রো হাঙ্গেরির একটি বুক পাবলিকেশন থেকে জার্মান ভাষায় একটি বই প্রকাশিত হয়। বইটির নাম দি জেউইশ স্টেট। বইটির লেখক অস্ট্রিয়ান ইহুদি সাংবাদিক থিওডর হার্জেল, যাকে চরম উগ্রবাদী চেতনার প্রতিষ্ঠাতা হিসেবে ইতিহাসের খলনায়ক বলে আখ্যায়িত করা হয়। বইটিতে হার্জেল একটি স্বতন্ত্র ইহুদি রাষ্ট্র গঠনের রোডম্যাপ তুলে ধরে। সেখানে হার্জেল ইহুদি রাষ্ট্র হিসেবে পূর্ণভূমি ফিলিস্তিনের নাম প্রস্তাব করে। হার্জেল দাবি করে ফিলিস্তিন একটি নো ম্যানস ল্যান্ড। তার স্লোগান ছিল এ ল্যান্ড উইদাউট পিপল ফর দ্য পিপল উইদাউট ল্যান্ড। তার এই দাবি এবং স্লোগান ছিল ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যা, কারণ ফিলিস্তিন কখনোই জনমানবহীন প্রান্ত ছিল না। হার্জেল যখন তার বই লিখে ইহুদি রাষ্ট্র গঠনের রোডম্যাপ দিচ্ছিল, তখনও ফিলিস্তিন ছিল মধ্যপ্রাচ্যের একটি সমৃদ্ধ ও প্রাণবন্ত দেশ। হার্জেলের লিখিত বইটি ব্যাপক সাড়া ফেলে ইউরোপে বসবাস করা ইহুদিদের মাঝে। ফলে উগ্রবাদী উন্মাদ ইহুদিরা ভূমি দখলের নেশায় ফিলিস্তিনে দলে দলে আসতে শুরু করে এবং শুরু হয় মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ম্যাসাকার। 19বিংশ শতাব্দীর শুরু থেকেই পৃথিবীর ভূ রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট পাল্টাতে শুরু করে। তৎকালীন বিশ্ব রাজনীতির মোড় গড়িয়ে দিয়েছিল যে কয়টি মতবাদ বা চেতনা। তার মধ্যে প্রথমটি ছিল জাতীয়তাবাদ। জাতীয়তাবাদী আন্দোলনের ফলে সকল জাতি তার শেকড় সন্ধান করতে বেরিয়ে পড়ে। রাজতন্ত্র ও ঔপনিবেশিক শাসনের পরিবর্তে স্বায়ত্তশাসনের দাবি জোরাল হতে থাকে। ইউরোপের বিভিন্ন দেশে যেমন ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রিয়ায় বুদ্ধিজীবীরা জাতীয়তাবাদী বিপ্লব শুরু করেন। প্রথমে ইউরোপ, তারপর এশিয়া এবং পর্যায়ক্রমে তা আরব দেশগুলোতেও ছড়িয়ে পড়ে এবং আরব জাতীয়তাবাদী আন্দোলনে রূপ নেয়। দ্বিতীয় বিষয়টি হলো ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা। ইউরোপের শক্তিশালী রাষ্ট্রগুলো এশিয়া ও আফ্রিকায় আগে থেকেই উপনিবেশ ও দখলদারিত্বের প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত ছিল। উপনিবেশকৃত অঞ্চলগুলোতে মানুষকে হত্যা করা, তাদের সম্পদ লুণ্ঠন করে নিজেদের রাষ্ট্রকে সমৃদ্ধ করাই ছিল তাদের লক্ষ্য। কিন্তু জাতীয়তাবাদী আন্দোলন শুরু হওয়ার পর তারা খানিকটা বিপাকে পড়ে যায়। তৎকালীন ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল ওসমানী সাম্রাজ্য। ক্যাস্পিয়ান সাগরের উপকূল থেকে আটলান্টিকের উপকূল পর্যন্ত 3 মহাদেশের বিশাল অঞ্চল জুড়ে ছিল ওসমানী সাম্রাজ্য। উপনিবেশবাদীরা ওসমানী সাম্রাজ্যের কারণে প্রাচ্যের ভূমি নিজেদের মাঝে বন্টন করতে পারছিল না। পরবর্তীতে অবশ্য ধীরে ধীরে তারা তাদের চক্রান্তে সফল হয়েছিল। 19বিংশ শতাব্দীতে পুরো বিশ্বের ভূ রাজনৈতিক অবস্থা এলোমেলো করে দিয়েছিল যেই মতবাদ, তার নাম জায়নিজম বা ইহুদিবাদ। রাজনৈতিক ধারণা হিসেবে জায়নবাদ আনুষ্ঠানিকভাবে পরিচিতি লাভ করে 1896 সালে। থিওডর হার্জেলের লিখিত বই দি জেউইশ স্টেট লেখার মাত্র 1 বছর পর 1897 সালে সুইজারল্যান্ডে প্রথম বিশ্ব জায়নবাদী কংগ্রেস অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের পর থেকে হার্জেল জার্মান ও ব্রিটেন সহ বিভিন্ন ঔপনিবেশিক শক্তির সাথে ষড়যন্ত্রের নকশা আঁকতে শুরু করে। কিন্তু হার্জেল তার প্রাথমিক সবগুলো পদক্ষেপেই পুরোপুরি ব্যর্থ হয়। ওসমানী সম্রাট দ্বিতীয় আব্দুল হামিদ তার জায়নবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ান। সব কিছু বিচার বিশ্লেষণ করার পর ইউরোপীয় চিন্তাবিদদের সামনে 4টি বিষয় আসে। 1. জাতীয়তাবাদ, 2. ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা, 3. ওসমানী সাম্রাজ্য এবং 4. জায়নবাদ। ইউরোপের চিন্তাবিদরা চাচ্ছিল কি করে এই 4টি মতবাদকে একসাথে করা যায় এবং তাদের নিজেদের স্বার্থ হাসিল করা যায়। তারা চাচ্ছিল যে কোনো মূল্যে ইউরোপ থেকে ইহুদিদেরকে বের করে দিতে, কারণ তারা খুব ভালোভাবেই জানতো ইহুদিরা ছিল বিষফোড়া।
তারা যেখানেই যাবে সেখানেই অস্থিতিশীলতার সৃষ্টি করবে। তাই তারা জায়নবাদকেই সমাধান হিসেবে বেছে নেয় এবং নিজেদের স্বার্থ রক্ষার জন্য জায়নবাদীদের সাথে একটি চুক্তি করে। এই চুক্তির অন্যতম কারণ ছিল বেশ কয়েকটি বিষয়। প্রথমত, জাতীয়তাবাদী আন্দোলনের ফলে আফ্রিকায় ব্রিটিশ সরকারের দখলদারিত্ব ছুটে যাচ্ছিল। দ্বিতীয়ত, এশিয়া ও আফ্রিকায় মুসলিম রাষ্ট্রগুলোর নিরবচ্ছিন্ন যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল ফিলিস্তিন, তাই ফিলিস্তিনের নিয়ন্ত্রণ হাতে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তৃতীয়ত, এশিয়া ও আফ্রিকার মধ্যবর্তী অঞ্চলে এমন একটি ঘাঁটি থাকার দরকার ছিল যেন ব্রিটিশদের উপনিবেশ না থাকলেও এই অঞ্চলগুলোতে তাদের প্রভাব বাকি থাকে। এবং চতুর্থত, দীর্ঘদিন ধরে ইউরোপে অশান্তি সৃষ্টিকারী ইহুদিদেরকে ইউরোপ থেকে বের করতে পারলে ইউরোপ শান্তি ফিরে পাবে। পাশাপাশি তাদেরকে যদি মধ্যপ্রাচ্যে স্থানান্তরিত করা যায়, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে। যুদ্ধবিগ্রহ যাই হোক, দিন শেষে লাভ হবে ব্রিটিশদের। নিজেদের সকল স্বার্থ হাসিলের জন্যই তৎকালীন ব্রিটিশ সরকার একটি ডিক্লারেশন দেয়, যার নাম বেলফোর ডিক্লারেশন। ব্রিটেন সরকার ফিলিস্তিনের মানুষের ঘরবাড়ি দখল করে ইহুদিদের হাতে হস্তান্তর করতে থাকে। 1948 সালে পুরোপুরি নিয়ন্ত্রণ তাদের হাতে দিয়ে দেওয়া হয় এবং শুরু হয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ম্যাসাকার। 1948 সাল থেকে 2026 পর্যন্ত কত মানুষ প্রাণ হারিয়েছে, কত শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার সঠিক সংখ্যা নির্ণয় করা অসম্ভব। সাজানো গোছানো একটি সমৃদ্ধ দেশ ফিলিস্তিনকে জীবন্ত কবরস্থানে পরিণত করা হয়েছে পুরো পৃথিবীর সামনে। ইনসাফ, স্বাধীনতা, মানবতা শব্দগুলো কোথায় যেন হারিয়ে গিয়েছে। মজলুমদের চিৎকার আকাশে পৌঁছে গেলেও কখনো পৌঁছায়নি পার্শ্ববর্তী বর্ডারের মুসলিম রাষ্ট্রনায়কদের কানে। ফিলিস্তিনের বিধ্বস্ত গাজার দৃশ্য দেখে আমাদেরকে মনে রাখতে হবে, ফিলিস্তিন শুধু দৈর্ঘ্যপ্রস্থের একটি ভূখণ্ড নয়, এটি আম্বিয়াদের পুণ্যভূমি। ফিলিস্তিন সেই ভূখণ্ড যেখানে পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর ভ্রমণ মেরাজের সূচনা হয়েছিল। ফিলিস্তিন সেই ভূখণ্ড যেখানে পৃথিবীর আদি অন্তের রহস্য লুকায়িত আছে। ফিলিস্তিন সেই ভূখণ্ড যেখানে হক ও হক্কানিয়তের ধ্বনি প্রতিধ্বনিত হয় প্রতিনিয়ত, যেখানে সে গল্প ও ইতিহাস তাদের বাহন থামায়, যেখানে কেয়ামত পূর্বে ইনসাফের শাসন প্রতিষ্ঠা হবে। সেদিন হয়তো খুব বেশি দূরে নয়, যেদিন স্বাধীন ফিলিস্তিনের আকাশে স্বর্গীয় সুখের হেলাল খচিত পতাকা পথ করে উঠবে।